ঈদে রেলের আগাম টিকিট বিক্রি শুরু 22 জুন। কালোবাজারি ঠেকাতে বিশেষ নজরদারি। নাশকতামূলক কর্মকাণ্ড প্রতিহত করা, কালোবাজারি থেকে যাত্রীদেরকে রেহাই দেওয়ার জন্য আমরা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করব। তড়িঘড়ি করে চলছে মহাসড়কের সংস্কার কাজ। এবারও বর্ষা মৌসুমে ঈদ হওয়ায় নৌপথে দুর্ঘটনার আশঙ্কা। চর জাগে খেয়াল করতে পারে না, উল্টা যায় উপর দিকে। লঞ্চে দুর্ঘটনা হয়, মনে করেন ঝড় বৃষ্টির কারণে হয়। দেখছিলেন প্রধান শিরোনাম। সন্ধ্যার সময়ের সঙ্গে আছি আমি ফাহমিদা মৌটুসী এবং আমি শেখ জায়েদ। এবার অন্যান্য শীর্ষ সংবাদ। আহসানুল্লাহ মাস্টার হত্যা মামলায় বিএনপি নেতা নুরুল ইসলাম সহ 6 জনের মৃত্যুদণ্ড বহাল। 9 জনের যাবজ্জীবন। এই হত্যাকাণ্ডকে গণহত্যা বলেছেন হাইকোর্ট। মাদারীপুরে কলেজ শিক্ষক রিপন চক্রবর্তীকে কুপিয়ে হত্যার চেষ্টা, একজনকে আটক করে পুলিশে সোপর্দ। জঙ্গিবাদ দমনে বাংলাদেশের জিরো টলারেন্স নীতির ভূয়সী প্রশংসা করেছে সারা বিশ্ব। সংসদে প্রধানমন্ত্রী। আজি ঝড় ঝড় মুখর বাদর দিনে, আজি ঝড় ঝড় মুখর বাদর দিনে। পহেলা আষাঢ়ে ঋতু পরিক্রমায় প্রকৃতিতে জেগেছে প্রাণের স্পন্দন। স্বাগত জানাতে বর্ষা উৎসব আয়োজন। গাজীপুরের সাবেক আওয়ামী লীগ নেতা আহসানুল্লাহ মাস্টার হত্যা মামলায় 6 জনের ফাঁসি, 9 জনের যাবজ্জীবন কারাদণ্ডের রায় দিয়েছেন হাইকোর্ট। একই সঙ্গে 11 জনকে খালাস দিয়েছেন আদালত। আসামি পক্ষের আপিল ও ডেথ রেফারেন্সের চূড়ান্ত শুনানি শেষে এই রায় দেন হাইকোর্ট। হাইকোর্টের একটি দ্বৈত বেঞ্চ থেকে এই রায় দেওয়া হয়। খালাস পাওয়া ও যাবজ্জীবন কারাদণ্ডের রায়ের বিরুদ্ধে আপিল করার কথা জানিয়েছেন আহসানুল্লাহ মাস্টারের পরিবার। গাজীপুরের সাবেক আওয়ামী লীগ নেতা আহসানুল্লাহ মাস্টার হত্যা মামলার রায় ঘোষণার দিন থাকায় বুধবার সকাল থেকেই আদালত প্রাঙ্গণে আসতে থাকেন নিহত ও আহতের স্বজন এবং দলীয় নেতাকর্মীরা। বুধবার দুপুর 1টায় চূড়ান্ত রায় ঘোষণা করেন হাইকোর্ট। রায়ে বিএনপি নেতা নুরুল ইসলাম সরকার সহ 6 জনের ফাঁসি, 9 জনের যাবজ্জীবন কারাদণ্ড এবং 11 আসামিকে খালাস দেন আদালত। দণ্ড হওয়া আসামিদের মধ্যে 9 জনই পলাতক রয়েছেন। এ রায়ের বিরুদ্ধে সর্বোচ্চ আদালতে আপিল করার কথা জানিয়েছেন নিহতের পরিবার ও আইনজীবীরা। যাদেরকে খালাস দেওয়া হয়েছে এর মধ্যে অনেকেই একেবারে সরাসরি জড়িত ছিল, গুলি করেছিল এবং আমরা আংশিক সন্তুষ্ট হয়েছি, আমরা পুরোপুরি সন্তুষ্ট হতে পারি নাই। ওনারা আপিল করবেন, আমি সেই আপিল ইনশাআল্লাহ উচ্চতর আদালতেও আমরা আইনি লড়াই লড়ব। আদালত রায়ের পর্যবেক্ষণে বলেন, পরিকল্পিতভাবে জনসভায় আহসানুল্লাহ মাস্টারকে হত্যা করা গণহত্যার শামিল। অ্যাটর্নি জেনারেলের মত, এ রায় প্রমাণ করে অপরাধ করে পার পাওয়ার সুযোগ নেই। হত্যার স্থানে তারা আসে অস্ত্র নিয়ে, একেবারে বুক ফুলিয়ে, এবং তারা যখন হত্যাকাণ্ড ঘটায় সাক্ষীতে আছে সেই সময় একজন নেতা, তিনি তাদের পিঠ চাপড়ে দিয়েছিলেন গাড়ির ভিতর থেকে, তারপরে তারা হত্যাকাণ্ডে লিপ্ত হয়। এদিকে পূর্ণাঙ্গ রায় দেখে এই রায়ের বিরুদ্ধে আপিল করার কথাও জানিয়েছেন আসামি পক্ষের আইনজীবীরা। 2004 সালে এক জনসভায় গুলি করে আহসানুল্লাহ মাস্টারকে হত্যা করে দুর্বৃত্তরা। পরের বছর বিএনপি নেতা নুরুল ইসলাম সহ 22 জনকে মৃত্যুদণ্ড ও 6 জনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়ে রায় ঘোষণা করেছিল বিচারিক আদালত। আফজাল হোসেন, সময় সংবাদ, ঢাকা। 3টি করে গাছ লাগাতে সকল নেতাকর্মী ও সরকারি কর্মকর্তা কর্মচারীদের আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। দুপুরে গণভবনে বাংলাদেশ কৃষক লীগ আয়োজিত 3 মাসব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এই আহ্বান জানান। অতীতের সরকার অবহেলা করলেও আওয়ামী লীগ সরকার কৃষক দরদি মন্তব্য করে প্রধানমন্ত্রী বলেন, শিল্পায়নের পাশাপাশি পরিকল্পিতভাবে কৃষি পণ্যের ব্যবহার দেশকে অর্থনৈতিকভাবে এগিয়ে নেবে। আষাঢ়, শ্রাবণ, ভাদ্র বাংলার এই 3 মাসে সবচেয়ে বেশি বৃষ্টি হয়, ফলে মাটিতে পর্যাপ্ত রস থাকায় বৃক্ষরোপণের এটাই উপযুক্ত সময়। বাংলাদেশ কৃষক লীগ আষাঢ়ের প্রথম দিবসে গেল 31 বছর ধরে দলের সভাপতি শেখ হাসিনার নির্দেশে বৃক্ষরোপণ কর্মসূচি পালন করে আসছে। এর ধারাবাহিকতায় বুধবার প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার সরকারি বাসভবন চত্বরে গাছের চারা রোপণ করেন।
পরে প্রধানমন্ত্রী শ্রেষ্ঠ বৃক্ষরোপণকারী কৃষক হিসেবে কৃষক লীগের 10 নেতাকর্মীকে পুরস্কৃত করেন। এ সময় প্রধানমন্ত্রী তার বক্তব্যে বলেন, গাছ শুধু প্রাকৃতিক দুর্যোগ থেকেই রক্ষা করে না, খাদ্য নিরাপত্তা নিশ্চিত ও আর্থিক সচ্ছলতা বাড়ায়। যেখানে মাত্র 7-8 ভাগ বনায়ন ছিল, আজকে সেখানে আমরা 17 ভাগ পর্যন্ত বন সৃষ্টি করতে সক্ষম হয়েছি। আমরা কমপক্ষে 25 ভাগ বন আমাদের থাকুক, সেটাই আমরা চাই। আষাঢ়, শ্রাবণ, ভাদ্র এই 3 মাস সমগ্র বাংলাদেশ ব্যাপী সকলেই কম করে হলেও 3টা গাছ লাগাবেন। একটা বনজ গাছ, একটা ফলজ গাছ, একটা ভেষজ গাছ। পাশাপাশি সরকারি কর্মকর্তা কর্মচারী থেকে শুরু করে বিভিন্ন শ্রেণী পেশার যারা, তাদের কাছে আমার এই আহ্বান থাকবে। অনুষ্ঠানে প্রধানমন্ত্রী অভিযোগ করেন, সামাজিক বনায়ন কর্মসূচির নামে অতীতের সরকার দুর্নীতি করেছে। সে সময়ে কৃষক সবচেয়ে বেশি অবহেলিত ছিল বলেও মন্তব্য করেন শেখ হাসিনা। আমাদের কৃষক আসলে সবসময় তো অবহেলিত ছিল। একমাত্র আওয়ামী লীগ হচ্ছে কৃষক দরদি পার্টি। এই কৃষক সার চাইতে গিয়েছিল, সারের জন্য তাদের আন্দোলন করতে হয়েছিল। বিনিময়ে কি পেয়েছিল? সার পায়নি, পেয়েছিল বুলেট, গুলি। 18 জন কৃষক মারা যায়। 3 দফা দাম কমিয়ে ফেলেছি। সার, বীজ, গবেষণার উপরে সব থেকে আমরা গুরুত্ব দিয়েছি বলেই নতুন নতুন বীজ আজকে আমরা আবিষ্কার করছি। যেমন আমরা শিল্পায়ন করব, কিন্তু সেই সাথে সাথে কৃষিও আমাদের সম্পূর্ণ গুরুত্বপূর্ণ। কৃষি পণ্যগুলি অত্যন্ত পরিকল্পিতভাবে যদি আমরা ব্যবহার করি, আমাদের দেশে অর্থনীতি আরো এগিয়ে যাবে। কৃষিক্ষেত্রে বর্তমান সরকারের ধারাবাহিক সফলতা দেশবাসীর কাছে তুলে ধরতে কৃষক লীগের প্রতি নির্দেশ দেন প্রধানমন্ত্রী। ইজাজ শৌমিক, সময় সংবাদ, ঢাকা। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, জঙ্গিবাদ দমনে বাংলাদেশের জিরো টলারেন্স নীতি সারা বিশ্বে প্রশংসিত হয়েছে। বিশ্ব নেতারা সন্ত্রাস দমনে বাংলাদেশের ভূমিকাকে তাৎপর্যপূর্ণ বলে অভিহিত করেছেন। সকালে জাতীয় সংসদে প্রশ্নোত্তর পর্বে তিনি কথা বলেন। জিরো টলারেন্স টু টেররিজম, টেররিজমের বিরুদ্ধে বাংলাদেশের যে কঠোর অবস্থান, এই অবস্থানটা বিশ্ব নেতৃবৃন্দ জানেন। এবং আমার সঙ্গে ওই বৈঠক চলাকালীন সময় বা তার বিভিন্ন সময় অন্যান্য দেশের রাষ্ট্রপ্রধান বা সরকার প্রধানদের সঙ্গে যে কথা হয়েছে, এগুলি আনুষ্ঠানিক আলোচনা না, কিন্তু এমনি আলাপ আলোচনা হয়েছে। তখনও কিন্তু বাংলাদেশ যে জঙ্গি বিরোধী ভূমিকা নিয়েছে এবং সেটা যে সফলতা অর্জন করেছে, সে বিষয়ে প্রায় প্রত্যেকটি দেশই ভূয়সী প্রশংসা করেছে। এবং এই ক্ষেত্রে সকলকে সব রকম সহযোগিতা করার একটা প্রতিশ্রুতিও আমি সবাইকে দিয়েছি। এবং আমি এটাও বলেছি যে আমরা সকলের সম্মিলিত প্রচেষ্টা নিয়ে আমরা এই জঙ্গিবাদ, সন্ত্রাসবাদ দমন করতে পারি। বাংলাদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত মার্শিয়া ব্লুম বার্নিকাট বলেছেন, আইএস বাংলাদেশে থাকুক বা নাই থাকুক, এটি সব দেশের জন্যই হুমকি। দুপুরে সচিবালয়ে স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বৈঠক শেষে তিনি এ মন্তব্য করেন। এ সময় জঙ্গিবাদ বিশ্ব হুমকিতে পরিণত হয়েছে উল্লেখ করে এটি দমনে বাংলাদেশ ও যুক্তরাষ্ট্র একসাথে কাজ করছে বলে জানান তিনি। অরল্যান্ডো ট্র্যাজেডিতে মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামাকে ফোন করায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সন্ত্রাসবাদের বিরুদ্ধে জিরো টলারেন্স প্রকাশ পেয়েছে বলে মন্তব্য করেন মার্কিন রাষ্ট্রদূত। Terrorism is a global threat. আইএস বাংলাদেশে থাকুক বা নাই থাকুক, এটি সব দেশের জন্যই হুমকি। সন্ত্রাসের বিরুদ্ধে যুদ্ধ বিশ্বব্যাপী যুদ্ধ। সন্ত্রাসের বিরুদ্ধে একসাথে যুদ্ধ করার বিষয়ে দুদেশের মধ্যে সমঝোতার বিষয়ে আলোচনা হয়েছে। এছাড়াও অরল্যান্ডো ট্র্যাজেডিতে মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামাকে ফোন করে সহানুভূতি জানায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সন্ত্রাসবাদের বিরুদ্ধে জিরো টলারেন্স প্রকাশ পেয়েছে। মাদারীপুর সরকারি নাজিমুদ্দিন কলেজের গণিত বিভাগের প্রভাষক রিপন চক্রবর্তীকে কুপিয়েছে দুর্বৃত্তরা। পালিয়ে যাওয়ার সময় একজনকে আটক করে পুলিশে সোপর্দ করেছে এলাকাবাসী। পুলিশ জানায়, বিকেল 5টার দিকে সরকারি নাজিমুদ্দিন বিশ্ববিদ্যালয় কলেজের ছাত্রী হোস্টেলের সামনে নিজ বাসায় 3 জন দুর্বৃত্ত গণিত বিভাগের প্রভাষক রিপন চক্রবর্তীর উপর হামলা চালায়। এ সময় তাকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে জখম করে তারা। পালিয়ে যাওয়ার সময় গোলাম সাইফুল্লাহ ফাহিদ নামে একজনকে আটক করে পুলিশে সোপর্দ করে এলাকাবাসী। গুরুতর অবস্থায় প্রভাষক রিপন চক্রবর্তীকে উদ্ধার করে প্রথমে মাদারীপুর সদর হাসপাতালে নেওয়া হয়। পরে অবস্থার অবনতি হলে বরিশাল শেরেবাংলা মেডিকেলে পাঠানো হয়। এদিকে আটক ব্যক্তি জামায়াত কর্মী বলে জানিয়েছে পুলিশ। সন্ধ্যার সময় আরো থাকছে, ভারত বাংলাদেশ ট্রান্সশিপমেন্টের প্রথম কার্গো জাহাজ পৌঁছেছে আশুগঞ্জ নৌবন্দরে। কাল আনুষ্ঠানিকভাবে চালান খালাস করবেন নৌ পরিবহন মন্ত্রী।
ঈদ উপলক্ষে 22 জুন থেকে রেলের আগাম টিকিট বিক্রি শুরু হবে বলে জানিয়েছেন রেলমন্ত্রী মোহাম্মদ মুজিবুল হক। দুপুরে রেল ভবনে সাংবাদিকদের ব্রিফ করেন তিনি। মন্ত্রী জানান 26 জুন পর্যন্ত আগাম টিকিট সংগ্রহ করা যাবে আর ফিরতি টিকিট বিক্রি শুরু হবে 4 জুলাই থেকে। ঈদের দিন বাদে যা চলবে 8 জুলাই পর্যন্ত। এছাড়া ঈদের আগে 3 দিন ও পরের 7 দিন ঈদ উপলক্ষে বিশেষ ট্রেন চলাচল করবে বলেও জানান মন্ত্রী। ঈদকে সামনে রেখে যাত্রী পরিবহনে বরাবরই বিশেষ ব্যবস্থা নেয় বাংলাদেশ রেলওয়ে। আসন্ন ঈদ উল ফিতরকে সামনে রেখে এবারে রেলের আগাম টিকিটের দিনক্ষণ ঘোষণা করেন রেলমন্ত্রী। জনগণকে এবং 22 জুন থেকে শুরু হবে টিকিট বিক্রি। ওই দিন দেয়া হবে 1 জুলাইয়ের টিকিট। একই ধারাবাহিকতায় 5 জুলাইয়ের টিকিট দেয়া হবে 26 জুন। আর ফিরতি টিকিট বিক্রি শুরু হবে 4 থেকে 8 জুলাই পর্যন্ত। দেয়া হবে 8 থেকে 12 জুলাইয়ের টিকিট। টিকিট কালোবাজারি ঠেকাতে থাকবে বিশেষ নজরদারি। একজন যাত্রী 4টি টিকিটের বেশি পাবেন না। নাশকতামূলক কর্মকাণ্ড প্রতিহত করা, কালোবাজারি থেকে যাত্রীদেরকে রেহাই দেওয়ার জন্য আমরা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করব। এছাড়া ঈদের আগের 3 দিন ও পরের 7 দিন চলবে 7 জোড়া বিশেষ ট্রেন। ঢাকা থেকে দেওয়ানগঞ্জ, পার্বতীপুর ও খুলনায় চলবে বিশেষ ট্রেন। এছাড়া চট্টগ্রাম চাঁদপুর রুটে ও ঈদের দিন ছোলাকিয়ায় থাকবে এই বিশেষ ব্যবস্থা। বহরে যুক্ত হবে অতিরিক্ত ইঞ্জিন ও বগি। পবিত্র ঈদ উল ফিতর উপলক্ষে বিদ্যমান এবং নতুন মেরামত সহ আমাদের 862টি কোচ আমাদের বহরে আমরা যোগ করে আমরা ট্রেন পরিচালনা করব। এছাড়া শিগগিরই ঢাকা চট্টগ্রাম রুটে একটি পূর্ণাঙ্গ নতুন রেল আনুষ্ঠানিক উদ্বোধনের অপেক্ষায় রয়েছে বলেও জানান মন্ত্রী। রাশেদ লিমন, সময় সংবাদ, ঢাকা। এদিকে ঈদকে সামনে রেখে দেশের মহাসড়কগুলোতে খানাখন্দের সংস্কার কাজ শুরু করেছে সড়ক ও জনপথ বিভাগ। তবে ঈদের আগেই কাজ শেষ হবে কিনা তা নিয়ে শঙ্কায় আছেন সাধারণ যাত্রী ও চালকরা। দীর্ঘদিন সংস্কার না করায় খানাখন্দে ভরা সড়কে যানবাহন চলাচলে অনেকটাই অনুপযোগী হয়ে পড়েছে। দেশের মহাসড়কগুলোর বিভিন্ন অংশে এমন অবস্থায় ঝুঁকি নিয়েই চলাচল করছে দূরপাল্লার যানবাহন। এদিকে ঈদে ঘরমুখী মানুষের কথা চিন্তা করে এসব সড়ক সংস্কারে কাজ শুরু করেছে সড়ক ও জনপথ বিভাগ। তবে দ্রুত সংস্কার কাজ শেষ না হলে ঈদের আগে অসহনীয় মাত্রার যানজটের আশঙ্কা করছে হাইওয়ে পুলিশ ও যানবাহনের চালক এবং যাত্রীরা। ঋতুচক্রের আবর্তনে দেশে এবারও ঈদ উদযাপিত হবে বর্ষাকালে। আর এই মৌসুমে নদীপথে ঘটে দুর্ঘটনা, তাই যাত্রীদের মধ্যে রয়েছে নৌ দুর্ঘটনার শঙ্কা। তবে দুর্ঘটনা এড়াতে পর্যাপ্ত প্রস্তুতি নেই নৌ মালিকদের। আর নিয়ন্ত্রণকারী সংস্থা BIWTA বলছে ঈদের আগেই সম্পন্ন হবে সব প্রস্তুতি। সাইফুল ইসলাম জুয়েলের রিপোর্ট। ধর্মীয় উৎসবকে ঘিরে প্রতি বছরই বাড়তি চাপ থাকে নৌযানগুলোতে। বিশেষ এই সময়ে যাত্রীদের কষ্ট লাঘবে সংশ্লিষ্ট মন্ত্রণালয় সহ বিভিন্ন সংস্থার নানা আয়োজন থাকলেও নিরাপত্তার বিষয়টি থাকে বরাবরই উপেক্ষিত। একের পর এক দুর্ঘটনা, পরে তদন্ত প্রতিবেদন, কিছুই যেন মোটা দাগে নিশ্চিত করতে পারেনি যাত্রী নিরাপত্তা। দেশের 64টি জেলার 47টি জেলাই কোনো না কোনোভাবে নৌ যোগাযোগের সঙ্গে যুক্ত। আর এই বিশাল নৌপথে থেমে থেমেই চলছে নৌ দুর্ঘটনা। সর্বশেষ 2014 সালে ঈদের সময় যাত্রী হয়ে পিনাক 6-এ প্রাণ হারিয়েছিলেন প্রায় শখানেক মানুষ। একই বছরে নৌপথে মোট দুর্ঘটনা হয়েছিল 146টি। সে সময় মারা গিয়েছিলেন 238 জন। লঞ্চের দুর্ঘটনা হয় মনে করেন ঝড় বৃষ্টির কারণে হয়, মানুষ সবাই একত্রে সবাই এক দ্বারা আয়া পড়ে, চর জাগে খেয়াল করতে পারে না, উঠে যায় উপর দিকে। অনেক সময় জালে বাঁধে, এই পাঙ্খাটা চলে গেলে তার কারণে ক্ষমতা বিহীন হয়ে যায়। দুর্ঘটনার কারণ অনুসন্ধান করে জানা গেছে 2 ভাগ মার্কিং এর অভাবে, 3 ভাগ পাইলটের ত্রুটি, 5 ভাগ নৌপথে নাব্যতার অভাব, 10 ভাগ ড্রয়িং ডিজাইনের ত্রুটি, 20 ভাগ আবহাওয়ার কারণে, 20 ভাগ অতিরিক্ত যাত্রী পরিবহনের কারণে এবং প্রায় 40 ভাগ দুর্ঘটনা ঘটছে চালকের কারণে। অবশ্য এই কারণগুলোকে অস্বীকার করেছেন চালক এবং মালিকরা। বেশিরভাগ দুর্ঘটনারা ঘটেই কালবৈশাখীর ফলে, এই কারণে ছাড়া তেমন একটা দুর্ঘটনা আমরা দেখি না। অতিরিক্ত যাত্রীতে লঞ্চ ডুবে এই কথাটা আমি মানব না কোনোদিনই। কারণ অতিরিক্ত যাত্রীতে যদি লঞ্চ ডুবতো তাহলে ঈদের সময় সদরঘাট সব লঞ্চ ডুবে যেত। তখন তো আমরা অতিরিক্ত যাত্রী নেই, কারণ কি যাত্রী কম নেই। দুর্ঘটনা প্রতিরোধে বরাবরের মতোই আসার কথা জানান BIWTA এর চেয়ারম্যান। এবার ঈদ হবে একেবারে ভরা বর্ষা মৌসুমে, সুতরাং এই জিনিসটাকে মাথায় রেখে আমরা যে সমস্ত জায়গায় লঞ্চগুলো আছে তাদের ফিটনেস আছে কিনা
ফিটনেসবিহীন লঞ্চ চলতে যেন না পারে সেভাবে কড়া নজরদারি রাখছি। বিগত বছরের তুলনায় আরও বেশি সতর্ক থাকবো যেন নিরাপদে যাত্রীরা বাড়ি ফিরতে পারে, বিশেষ করে ঈদে। বিআইডব্লিউটি এর তথ্য মতে অভ্যন্তরীণ ৬,০০০ কিলোমিটার নৌপথে ৭৪টি রুটে ছোট বড় মিলিয়ে কমপক্ষে ২০,০০০ নৌযান চলাচল করে। সাইফুল ইসলাম জুয়েল, সময় সংবাদ, ঢাকা। পহেলা আষাঢ় আজ, দিনপঞ্জি অনুসারে বর্ষার প্রথম দিন। তবে বাংলার আকাশে বৃষ্টি শুরু হয়েছে আগেই। গ্রাম বাংলার আবহমান সংস্কৃতির সাথে কর্মব্যস্ত শহুরে নাগরিকের পরিচয় করানোর জন্য রাজধানীতে আয়োজন করা হয় বর্ষা উৎসবের। উদীচী সাংস্কৃতিক গোষ্ঠীর আয়োজনে বাংলা একাডেমির নজরুল মঞ্চে নাচ, গান আর কবিতায় শুরু হয় বৃষ্টি বন্দনা। সকালের আকাশ তখনও মেঘে ঢাকা, শাস্ত্রীয় সঙ্গীতের সুমধুর ধ্বনিতে সুরময় চারপাশ। বর্ষা বন্দনায় সমৃদ্ধ বাংলা সাহিত্য। বৃষ্টির আবাহন আর তার নানা রূপ বর্ণনা করে বাংলা সাহিত্যে লেখা হয়েছে অজস্র গান আর কবিতা। রবীন্দ্রনাথ, নজরুল তো বটেই, বাংলার সুধা ভাণ্ডারে আছে অঞ্চলভেদে বর্ষার নানান রূপের নানা বর্ণনা। বাংলার বিভিন্ন অঞ্চলের এসব গান পরিবেশন করেন শিল্পীরা। একসময়ে গ্রামে গ্রামে বৃষ্টি প্রার্থনায় নানা আয়োজন করা হতো। এসবই এখন কালের গর্ভে বিলীন হয়ে যাওয়ার পথে। গ্রামে গ্রামে মেয়েরা সমস্ত দল বেঁধে এই গ্রাম থেকে ও গ্রামে চাল তুলতো, ডাল তুলতো, গান গেয়ে গিয়ে সমস্ত তুলে তারা উৎসবের মতো আয়োজন করে সেখানে মেঘ কামনা করত। কোথায় সেই সংস্কৃতি? ষড়ঋতুর এই দেশে বর্ষার তাৎপর্য অনেক। জলবায়ু পরিবর্তন আর প্রাকৃতিক দুর্যোগের ঘনঘটায় পরিবেশের প্রতি সচেতনতার বার্তা দেয় এই বর্ষা উৎসব। সারা বছর গাছগাছালি জীবন বৃষ্টির জন্য অপেক্ষা করে, ঠিক সেই রকম ভাবে আমরা সারা বছর এই বর্ষাটাকে তাদের জন্য বরণ করার জন্য অপেক্ষা। আমি বৃষ্টিতে ভিজি, আমার কাছে মনে হয় আমার ভিতর থেকে দুঃখ, কষ্ট, যন্ত্রণা সব ধুয়ে মুছে প্রকৃতি নিয়ে গেল। রবীন্দ্রনাথ ঠাকুর বলেন, কাজী নজরুল ইসলাম বলেন, বা আমাদের লোক সাহিত্যে বর্ষা নিয়ে অসংখ্য গান আছে, অসংখ্য কবিতা আছে। এগুলো আসলে আমরা এক জায়গায় কখনোই পাই না। বর্ষার পানি আমরা আমাদের মনের মধ্যে একটা আনন্দ জাগায়। বর্ষার পানি দেখতে দেখতে আমরা কত কিছু চিন্তার মধ্যে মগ্ন হই। অনুষ্ঠানে অংশগ্রহণকারীদের প্রত্যেককে উপহার হিসেবে দেয়া হয় বেলি ফুলের চারা। এর মাধ্যমে আয়োজকরা আরেকবার মনে করিয়ে দেন গাছ রোপণের শ্রেষ্ঠ সময় এখনই। পারমিতা হিম, সময় সংবাদ, ঢাকা। জাসদ বঙ্গবন্ধু হত্যার পটভূমি সৃষ্টি করেছে সৈয়দ আশরাফের এমন মন্তব্য অনভিপ্রেত, দুঃখজনক ও অপ্রাসঙ্গিক বলে মন্তব্য করেছেন তথ্যমন্ত্রী হাসানুল হকিনও। সকালে সচিবালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি কথা বলেন। তিনি আরো বলেন, এখন ইতিহাস চর্চার সময় নয়, জঙ্গিবাদ নির্মূলের সময়। বঙ্গবন্ধু প্রতিক্রিয়াশীল দেশবিরোধী সাম্প্রদায়িক গোষ্ঠীর কর্তৃক নিহত হয়েছেন। সুতরাং বঙ্গবন্ধুর হত্যার জন্য কোনো নির্দিষ্ট রাজনৈতিক দলকে দায়ী করাটা ইতিহাসসম্মত কোনো বক্তব্য নয়। সুতরাং আজকে আমরা মনে করি যে ৭৫-এর বিয়োগান্তক ঘটনার পূর্বাপর সকল ঘটনার গভীর বিশ্লেষণ করে আওয়ামী লীগ, জাসদ এবং মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা এই ঐক্যের সিদ্ধান্ত নিয়েছেন। এটা জঙ্গিবাদ সম্পূর্ণরূপে ধ্বংস করার সময় এবং জনগণকে নিরাপত্তা বিধান করার সময় যেসব মন্তব্য, বক্তব্য, বিবৃতি আসছে সেটা অনভিপ্রেত, দুঃখজনক এবং অপ্রাসঙ্গিক। জাসদের সঙ্গে আওয়ামী লীগের চলমান বিতর্কের ব্যাপারে প্রধানমন্ত্রীর অবস্থান পরিষ্কার। তিনি ইতিহাস ভুলে যাননি, ইতিহাসের উপর দাঁড়িয়ে বাস্তবতার নিরিখে জোটবদ্ধ হয়ে রাজনীতি করছেন বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। দুপুরে সাভার সিংগাইর সংযোগ সড়কের সংস্কার কাজ পরিদর্শন শেষে সাংবাদিকদের তিনি কথা বলেন। আমাদের নেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনা তিনি ইতিহাস ভুলে গেছেন। ইতিহাসের উপর দাঁড়িয়েই আমরা বাস্তবতা নিজেকে সময়ের প্রয়োজনে রাজনীতি করি। এটা একটা রাজনৈতিক ঐক্য, সময়ের প্রয়োজনে বাস্তবতার নিজেকে করা হয়েছে। এর অর্থ এই নয় যে আমরা ইতিহাসকে ভুলে গেছি।
এদিকে আওয়ামী লীগ নেতারা বলছেন, মুক্তিযুদ্ধের সপক্ষের শক্তি কোনো বিভেদ নয়, বরং ঐক্যবদ্ধভাবে এগিয়ে যাবে। সকালে রাজধানীর বঙ্গবন্ধু এভিনিউয়ে আওয়ামী লীগের দলীয় কার্যালয়ের সংগঠনটির মহানগর কমিটির বর্ধিত সভায় বক্তারা এই কথা বলেন। অতীতে সবকিছু জেনে জাসদের সঙ্গে জোটবদ্ধ হয়েছে আওয়ামী লীগ বলেও মন্তব্য করেন নেতারা। আমরা অতীতের দিকে তাকাবো না, আমরা সামনের দিকে তাকাবো এবং এই যুদ্ধে সন্ত্রাসের বিরুদ্ধে, জঙ্গিবাদের বিরুদ্ধে আমাদের এই যুদ্ধে জয়লাভ করতেই হবে। মুক্তিযুদ্ধের পক্ষের শক্তির মধ্যে কোনো বিভেদ না, কোনো বিভেদ নয়। আমরা আর কোনো বিভেদ চাই না। আমরা সমস্ত ভুল বুঝাবুঝির অবসান চাই এবং ঐক্যবদ্ধভাবে সামনের দিকে এগিয়ে যেতে চাই। আমাদের দলের সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলাম ছাত্রলীগের একটি কর্মশালায় 2 দিন ব্যাপী কর্মশালায় বক্তব্য দিয়েছেন। হয়তো সেই প্রেক্ষাপটে অতীতের একটি হয়তো ইতিহাস সম্বন্ধে আমাদের সৈয়দ আশরাফ সাহেব কথা বলেছেন, কিন্তু এর মানে এই নয় যে আমাদের 14 দলের মধ্যে কোনো অনৈক্য সৃষ্টি হয়েছে। আমরা সকল অতীতকে জেনেই আমরা ঐক্য করেছি। আমরা পরিষ্কারভাবে জানিয়ে চাই যে 14 দলের মধ্যে এই ধরনের কোনো বিভ্রান্তি নেই। 14 দল আদর্শিক জোট, আওয়ামী লীগের নেতৃত্বে আদর্শিক জোট, ক্ষমতার ভাগাভাগি করার জন্য নয়, নির্বাচন করার জন্য শুধু নয়। আমরা ঐক্যবদ্ধভাবে একটি অসাম্প্রদায়িক বাংলাদেশ গড়ে তোলার লক্ষ্যে এই 14 দল শেখ হাসিনার নেতৃত্ব হয়েছে। ডিপিএলের খবর। সুপার লিগের দ্বিতীয় পর্বে এসে দারুণভাবে জ্বলে উঠল আবাহনী। বিকেএসপিতে মোহামেডানকে 260 রানে হারিয়েছে ঐতিহ্যবাহী দলটি। টস হেরে আগে ব্যাট করে 5 উইকেটে 371 রান করে তামিমের দল। বাংলাদেশের লিস্ট এ ক্রিকেটে এটি সর্বোচ্চ রানের রেকর্ড। জবাবে ব্যাট করতে নেমে মাত্র 111 রানে অল আউট হয় মোহামেডান। আগের রেকর্ডটি ছিল 1 মৌসুম আগে ওল্ড ডিওএইচএস এর বিপক্ষে লিজেন্ডস অব রূপগঞ্জের 6 উইকেটে 357 রান। এই রেকর্ড ভেঙে নতুন রেকর্ড গড়ল তামিমের দল। বিকেএসপিতে এদিন টস হেরে ব্যাট করতে নেমে 64 রানেই তামিম ও শান্তকে হারায় আবাহনী। তবে দীনেশ কার্তিককে সঙ্গে নিয়ে দলকে বড় সংগ্রহের দিকে নিয়ে যান অফ ফর্মে থাকা লিটন। কার্তিককে নিয়ে তৃতীয় উইকেট জুটিতে 150 বলে 162 রানের জুটি গড়েন তিনি। 139 রানের ক্যারিয়ার সেরা ইনিংস খেলে আরিফুলের বলে ফিরে যান লিটন। এরপর দীনেশ কার্তিকের 109 ও সাকিবের ঝড়গতির 57 রানে 5 উইকেট হারিয়ে 371 রানের পাহাড় সমান স্কোর গড়ে আবাহনী। লক্ষ্য তাড়া করতে নেমে আবাহনী বোলারদের বিধ্বংসী বোলিংয়ে মারাত্মক ব্যাটিং বিপর্যয়ে পড়ে মোহামেডান। নাইম ইসলামের 32 ও মুশফিকের 26 রান ছাড়া ব্যর্থ হয়েছেন বাকি ব্যাটসম্যানরা। তাতেই 260 রানের বড় জয় পেয়েছে আবাহনী। এবছরের ফিতরা জনপ্রতি সর্বনিম্ন 65 টাকা নির্ধারণ করা হয়েছে। সর্বোচ্চ ধার্য করা হয়েছে 1650 টাকা। সকালে ইসলামিক ফাউন্ডেশন বায়তুল মোকাররম সভাকক্ষে জাতীয় ফিতরা নির্ধারণ কমিটির সভা শেষে ইসলামিক ফাউন্ডেশনের দ্বীনি দাওয়াত ও সংস্কৃতি বিভাগের পরিচালক আব্দুস সালাম এ তথ্য জানান। আটা, জব, খেজুর, পনির ও কিশমিশের বাজার মূল্য ধরে এবারের ফিতরা নির্ধারণ করা হয়। ইসলামী শরিয়া অনুযায়ী এসব পণ্যের যে কোনো একটির বাজার মূল্য অনুযায়ী ফিতরা আদায় করা যাবে। আটা, এটার দাম 65 টাকা আদায় করলে হবে এবং খেজুর 1500 টাকা 1500 টাকা আদায় করলে হবে। কিশমিশ 1000 টাকা, পনির 1650 টাকা, জব 200 টাকা। জাতীয়ভাবে এই জিনিসটি সবাই আদায় করতে পারে এবং স্থানীয় বাজার মূল্যেও যে জায়গা তারা সেটাকেও অনুসরণ করতে পারে। সন্ধ্যার সময় আরো থাকছে। তনু হত্যাকাণ্ডের 2.5 মাসেও কেউ গ্রেফতার না হয় ক্ষুব্ধ স্বজন ও সহপাঠীরা। মানববন্ধন থেকে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি। আরএফএল ওয়াটার পাম্প, পানি দেবে টেনশন নয়। ভারত বাংলাদেশ প্রোটোকল চুক্তির আওতায় ট্রান্সশিপমেন্টের 10,000 টন রড বোঝাই কার্গো জাহাজটি ব্রাহ্মণবাড়িয়া এসে পৌঁছেছে। বিআইডব্লিউটিও কর্মকর্তা একে মারিফুদ্দিন জানান, বিকেলে এমভি নিউটেক 6 নামক পণ্য বোঝাই কার্গো জাহাজটি আশুগঞ্জ নৌবন্দরে এসে পৌঁছায়। কাল নৌবন্দরে দুই দেশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের উপস্থিতিতে আনুষ্ঠানিকভাবে ট্রান্সশিপমেন্টের এই চালান খালাস করবেন নৌ পরিবহন মন্ত্রী শাহজাহান খান। পরে খালাস করা পণ্যগুলো কড়া নিরাপত্তার মধ্য দিয়ে সড়কপথে ভারতের ত্রিপুরা রাজ্যে পাঠানো হবে। এর আগে গত 3রা জুন ভারতের কলকাতার খিজিরপুর বন্দর থেকে 10,000 টন লোহার রড নিয়ে জাহাজটি বাংলাদেশের দিকে যাত্রা করে।
গত বছরের 6 জুন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর উপস্থিতিতে সই করা নৌ প্রটোকল চুক্তির অংশ হিসেবে এটি প্রথম চালান। ঈদের কেনাকাটায় ধীরে ধীরে জমে উঠতে শুরু করেছে রাজধানীর বিপণী বিতানগুলো। ঈদ যত ঘনিয়ে আসছে ততই বাড়ছে ক্রেতাদের সমাগম। আর এবার ঈদ গরমে হওয়ায় সুতি লিলেনের কাপড়ের পসরা সাজিয়েছেন দেশীয় বুটিক হাউসগুলো। রয়েছে সালোয়ার কামিজ, শাড়ির সমারোহ। গাঢ় রঙের প্রাধান্যই দেখা গেছে নারীদের পোশাকে। পুরুষের ঈদ আয়োজনে একরঙা স্ট্রাইপ বা প্রিন্টের পাঞ্জাবি দেখা গেছে। শিশুদের পোশাকে বরাবরের মতো বিদেশি সংগ্রহই বেশি। এসব ডিজাইনে রয়েছে বিদেশি চলচ্চিত্র আর ধারাবাহিকের নায়ক নায়িকাদের পোশাকের অনুকরণ। কুমিল্লা ভিক্টোরিয়া কলেজের শিক্ষার্থী সোহাগী জাহান তনু হত্যাকাণ্ডের 86 দিন পার হয়ে গেলেও হত্যা রহস্য উদ্ঘাটন এবং হত্যাকারীরা গ্রেফতার না হয় মানববন্ধন করেছেন কুমিল্লার সাধারণ মানুষ। সকালে শহরের প্রেস ক্লাব এলাকায় এই কর্মসূচি পালন করা হয়। এতে তার পরিবারের সদস্য, সাধারণ মানুষ ও তার সহপাঠীরা অংশ নেন। পরে তাদের সাথে একাত্মতা জানিয়ে কর্মসূচিতে অংশ নেন কুমিল্লা বিশ্ববিদ্যালয় ও বিভিন্ন স্কুল কলেজের শিক্ষার্থীরা। এ সময় তারা প্রথম ও দ্বিতীয় ময়নাতদন্তের রিপোর্ট প্রত্যাখ্যান করে চিকিৎসকদের শাস্তির দাবি জানান। পাশাপাশি দ্রুত দোষীদের বিচারের আওতায় আনা না হলে ঈদের পর কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেন বক্তারা। ডাক্তার কেন যেমন মিথ্যা রিপোর্ট দিল তার সুষ্ঠু তদন্ত করে দেখা হোক, এবং আমার বাবাকে কি জন্য বলা হলো যেমন প্রেসের সামনে বা বাড়িতে গেলেও কথা বলা যাবে না। তনু হত্যাকারীদের যদি গ্রেপ্তার এবং চিহ্নিত যদি না করতে পারে তাহলে আমরা ঈদের পরে কঠিন আন্দোলন করব ইনশাল্লাহ। যুক্তরাষ্ট্রের অরল্যান্ডোয় ভয়াবহ সন্ত্রাসী হামলার জেরে দেশটিতে মুসলমানদের প্রবেশ নিষিদ্ধ করার যে দাবি জানিয়েছেন রিপাবলিকান প্রেসিডেন্ট পদপ্রার্থী ডোনাল্ড ট্রাম্প, তার কড়া সমালোচনা করেছেন মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা। একই সঙ্গে এই ধরনের দাবি মার্কিন গণতন্ত্রের নীতিবিরোধী বলেও মন্তব্য করেন তিনি। মঙ্গলবার ওয়াশিংটনে এক সংবাদ সম্মেলনে কথা বলেন ওবামা। একই সঙ্গে যুক্তরাষ্ট্র জুড়ে একের পর এক হামলা বন্ধে অস্ত্র নীতিমালায় কড়াকড়ি আরোপে মার্কিন আইন প্রণেতাদের এগিয়ে আসা উচিত বলে উল্লেখ করেন তিনি। এছাড়াও অরল্যান্ডো হামলায় কোনো বিদেশি সন্ত্রাসী গোষ্ঠীর ইন্ধন রয়েছে কিনা সে বিষয়ে যথেষ্ট তথ্য প্রমাণ এখনও পাওয়া যায়নি বলে জানান তিনি। এটা পরিষ্কার হামলাকারী উগ্র মতবাদী বিশ্বাসী এবং ইন্টারনেটে নানা সময় নানা ধরনের প্রোপাগান্ডা চালিয়ে আসতো। এ ধরনের উগ্র মতাবলম্বীদের চিহ্নিত করা আসলেই কঠিন। তবে আমি দৃঢ় কণ্ঠে বলতে চাই, যারাই মার্কিনীদের ওপর হামলা চালাতে চায় তাদেরকে শক্ত হাতে দমন করব। আমরা যে কোনো মূল্যে আমরা এ ধরনের হামলা প্রতিহত করব। ইউরো চ্যাম্পিয়নশিপের খবর। গ্রুপ বি থেকে নিজেদের দ্বিতীয় ম্যাচে স্টাদে ভেলড্রোমে আলবেনিয়ার বিপক্ষে মাঠে নামবে স্বাগতিক ফ্রান্স। রোমানিয়ার বিপক্ষে জয় দিয়ে ইউরো চ্যাম্পিয়নশিপ শুরু করায় বেশ আত্মবিশ্বাসী ফ্রেঞ্চরা। অন্যদিকে নিজেদের প্রথম ম্যাচে সুইজারল্যান্ডের বিপক্ষে হারলেও ফ্রান্সের বিপক্ষে জয়ের ধারা ফিরতে চায় আলবেনিয়া। দুদলের এই ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় আজ রাত 1টায়। প্রথম ম্যাচে রোমানিয়াকে 2-1 গোলে হারিয়ে শুরুটা দারুণ হয়েছে ফ্রান্সের। এবার অপেক্ষাকৃত দুর্বল আলবেনিয়ার মুখোমুখি হবে দিদিয়ের দেশমের শিষ্যরা। এই ম্যাচে জিতলে দ্বিতীয় রাউন্ডের পথে অনেকটাই এগিয়ে যাবে স্বাগতিকরা। ইনজুরি না থাকলেও ম্যাচের আগে অনুশীলন করেননি পল পগবা। তবে আলবেনিয়ার বিপক্ষে তাকে দেখা যাবে বলে নিশ্চিত করেছেন কোচ। এছাড়াও গ্রিজম্যান, জিরুড ও দিমিত্র পায়েত্রা থাকছেনই। তাই প্রতিপক্ষকে বড় ব্যবধানে হারানোর ছক কষছেন দেশম। অন্যদিকে নিজেদের ফুটবল ইতিহাসে এবারই প্রথম বড় কোনো আসরে খেলছে আলবেনিয়া। তাই ফলাফল যাই হোক, হারানোর কিছুই নেই তাদের। প্রথম ম্যাচে সুইজারল্যান্ডের কাছে হার দিয়ে আসর শুরু হয়েছে জিয়ান্নি বিয়াসির দলের। ইউরোতে দুদলের এই প্রথম দেখা হলেও 1990 থেকে এখন পর্যন্ত 6টি ম্যাচ খেলে 4 জয়ে পরিসংখ্যানে এগিয়ে আছে ফ্রান্স। সন্ধ্যার সময় পর্যায়ে শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছে আরেকবার। আহসানুল্লাহ মাস্টার হত্যা মামলায় বিএনপি নেতা নুরুল ইসলাম সহ 6 জনের মৃত্যুদণ্ড বহাল। 9 জনের যাবজ্জীবন। এই হত্যাকাণ্ডকে গণহত্যা বলেছেন হাইকোর্ট। মাদারীপুরে কলেজ শিক্ষক রিপন চক্রবর্তীকে কুপিয়ে হত্যার চেষ্টা, একজনকে আটক করে পুলিশের সোপর্দ।
জঙ্গিবাদ দমনে বাংলাদেশের জিরো টলারেন্স নীতির ভূয়সী প্রশংসা করেছে সারা বিশ্ব। সংসদে প্রধানমন্ত্রী। ঈদে রেলের আগাম টিকিট বিক্রি শুরু 22 জুন, চলবে 26 জুন পর্যন্ত। ফিরতি টিকিট দেওয়া হবে 4 জুলাই থেকে, ব্রিফিংয়ে রেলমন্ত্রী। আজি ঝড় ঝড় মুখর বাদর দিনে, আজি ঝড় ঝড় মুখর বাদর দিনে। পহেলা আষাঢ়ে ঋতু পরিক্রমায় প্রকৃতিতে জেগেছে প্রাণের স্পন্দন। স্বাগত জানাতে বর্ষা উৎসব আয়োজন। এই ছিল সন্ধ্যার সময়। যে কোনো খবর পেতে ভিজিট করুন সময় নিউজ.টিভি। সঙ্গে থাকুন সময়।